মুখ থেকে হাত ছাড়াতেই লাবিবা ওমাগো বাঁচাও বলে চিল্লানি দেয়। তানভীর মাথার পেছনে থেকে হাত এনে মাথা ঝাঁকিয়ে বলে চুপ চুপ। ঠোঁটে আঙুল লাগিয়ে জোরে দেয় এক ধমক। এক ধমকে লাবিবা চুপ। চোখগুলো বড় বড় করে তাকিয়ে পিট পিট করে দেখে তানভীর। মুখ থেকে অস্পষ্ট আওয়াজ করে স্যা স্যা স্যারস্যা বলে সোফায় বসে পড়ে। তানভীর একেবারে কাছে এসে নেশা ভরা চোখে তাকিয়ে বুড়ো আঙুলে চকলেটি ঠোঁটটা রুডলি চাট করে বলে তোমারও যে আমার ঠোঁটের ছোঁয়া পেতে ইচ্ছা করছে বললেই তো হতো। এখন তো আমি কাছেই আছি, যখন যেখানে যেভাবে ছোঁয়া পেতে ইচ্ছা করবে জাস্ট ইশারা দিলেই চলবে, কষ্ট করে মুখে বলতে হবে না। আমি আমার দুষ্টু পুতুলকে। না। কি না? হু। ক্রমশ এগিয়ে আসতে আসতে। না না কিছু না, আমি তো দেখি অনেক কিছু। লাবিবা ভয় ঠোঁট কামড়ে ধরে শক্ত করে চোখ দুটো বন্ধ করে নেয়। অনেকক্ষণ হয়ে যায়, শুধু তপ্ত নিঃশ্বাসটুকুই মুখে আছড়ে পড়ছে একইভাবে। লাবিবা আস্তে আস্তে চোখ খুলে। তানভীরের চোখে চোখ পড়ে। অনেক অশান্ত দুটি চোখ। অনেক কথা বলতে গিয়েও যেন বলছে না। ছটফট করে বের হয়ে আসতে চাইছে, তবুও আসতে পারছে না। লাবিবা কাপা গলায় বলে স্যার বলুন না। তুমি কি ভেবেছ আমি তোমার লিপে কিস করব? যদি করি সহ্য করতে পারবে তো? চোখ টিপ দিয়ে লাবিবা ঢুক গিলে কপালে ঠোঁট ছুঁয়ে গাঢ় করে চুমু একে উঠে দাঁড়ায় তানভীর। গলা শক্ত করে বলে তোমার কপালে যেমন কারো ঠোঁটের ছোঁয়া লাগতে দাওনি, তেমনি শরীরেও যেন কারো ছোঁয়া না পড়ে। মনে রাখবে তোমার শরীরের প্রত্যেকটা পশম পর্যন্ত আমার। ক্লাস মিস করে ফ্রেন্ডকে হেল্প করা হচ্ছে, এর জন্যই মনে হয় পরীক্ষায় ইমপ্রুভ পাওয়া হয়। যাও, এখন সোজা হোস্টেলে যাবে। উঠো। লাবিবা পা দুটো সোফায় তুলে আরো পাকাপোক্ত হয়ে বসল। যাবে না এখান থেকে? হোটেলে কেন এসেছে? বিলাতি বধূ কি জানে স্যার হোটেলে এসেছে? আর আমার পশমগুলোও নাকি উনার। এদিকে আরেক বান্দর পিছু লেগে আছে, সেদিকে কি হবে? খুব উচ্ছ্বাস নিয়ে বলে, স্যার আপনি কি এখনো ফাইট করেন? না, এখন আর করি না। ওইগুলো ভালো না। কেন বলো তো? লাবিবার মুখটা চুপসে যায়। তানভীর হাত ধরে লাবিবাকে উঠিয়ে নিয়ে হাঁটতে থাকে। বাইরে এসে একটা রিকশা ডেকে উঠিয়ে দেয়। লাবিবা কলেজে এসে নামতেই মিলি দৌড়ে এসে জড়িয়ে ধরে। লাবিবাও জড়িয়ে ধরে। থ্যাংক ইউ দোস্ত। তোর ভাই তোর জন্য গিফট পাঠিয়েছে, নিবি না? উফ অফ লাভলি গিফট তো নিতেই হবে, চল। শারমিন লাবিবা জবা রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ জবার চোখ পড়ে গাছের ডালে পাখির বাসার দিকে। দোস্তটিয়া পাখি, এইটা আমার লাগবেই। লাবিবানা, এইটা আমার লাগবেই। শারমিন, এই পাখি আমার কাছে আসতে চাইছে। এইটা আমারই লাগবে। এই নিয়ে তিনজনের ঝগড়া লেগে যায়। শারমিন কোমরে উড়না গুজে সাথের হেলানো গাছ বেয়ে উঠে পড়ে। পিছু পিছু লাবিবা জবাও উঠতে থাকে। অনেকটুকু উঠার পর বাসার কাছাকাছি এসে শারমিন যেই বাসায় হাত দিতে যাবে সেই পাখি ফুরুত। শারমিন পেছনে দিক তাকিয়ে দেখে জবা চোখ পাকিয়ে তাকিয়ে আছে, যেন এখনই খেয়ে ফেলবে হাতের নাগালে পেলেই। আর লাবিবার চোখ টলমল করছে, যেন এখনই কেঁদে ফেলবে।
তাড়াতাড়ি নেমে পালাতে হবে ভেবেই সেই গাছ বেয়েই নেমে পড়ে। জবাও লাবিবাকে রেখেই তাড়াতাড়ি নেমে পড়ে শারমিনকে ধরার জন্য। 3টা মেয়ে গাছে উঠেছে দেখে কলেজের অনেকেই ভিড় জমিয়েছে নিচে। লাবিবা নামতে গিয়ে নিচের দিকে তাকতেই মাথা ঘুরতে শুরু করে। ও যে গাছে উঠতে পারলেও নামতে পারে না এটা ভুলেই গিয়েছিল। এখন নামবে কিভাবে? গাছের উপর বসেই কাঁদতে থাকে। নিচ থেকে সবাই নাম নাম বলে চিল্লাতে থাকে আর লাবিবা কেঁদে কেটে চোখ ঝাপসা করে রাখে। বাবুর দল দূর থেকে দেখে হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলে। হাসাহাসি শেষ করার পর বাবু শার্টটা ভালো করে পরে নিয়ে বলে, সুন্দরীরে নামিয়ে নিয়ে আসি। কি বলিস? সবাই হ ভাই যান। আপনি পারবেন ভাই, আপনি ছাড়া কেউ পারবে না। হিরো ভাই আমাদের আপনি। বাবু গাছের নিচে আসতে আসতেই তানভীর গাছে উঠে যায়। দুষ্টু পুতুল হোল্ড মাই হ্যান্ড, কাম স্লোলি। লাবিবা চোখ মুছে হাত এগিয়ে দেয়। আস্তে আস্তে নেমে আসে গাছ থেকে। গাছের ফাঁকে পা পড়ে মুচকে যায়। শব্দ করে ব্যথায় কেঁদে উঠে। তানভীরের হাত শক্ত করে ধরে আবার পা ফেলতে নিলেই ব্যথায় পা আটকে রাখতে না পেরে পড়ে যায় তানভীরের কোলে। তানভীর আগেই নিচে নেমেছিল বলে ধরতে পেরেছে। হাত দিয়ে পা ধরে কাঁদছে লাবিবা। তানভীর ভয়ার্ত মুখে তাড়াতাড়ি করে গাড়ির সামনের দিকে বসিয়ে দেয়। বেশ ব্যথা পেয়েছে বুঝতে বাকি নেই। দুষ্টু পুতুল কোথায় ব্যথা পেয়েছ দেখি দেখি। পায়ে মোচকে গেছে। ও সিট চামড়ার ছাল ও তুলে ফেলেছ। তানভীরের ব্যস্ততা দেখে সবাই অবাক। প্রিন্সিপালের কিছু হয় নাকি এই মেয়ে? চেনা কেউ? এমন গুঞ্জন শুরু হয়। বাবু রাগ চোখে তানভীরকে গিলে খাবে এমনভাবে তাকিয়ে থাকে। জবা শারমিন ভয়ার্ত চোখে দাঁড়িয়ে আছে। তানভীর শারমিনকে বলে গাড়ির ভিতরে দেখো ফার্স্ট এইড বক্স আছে। শারমিন এনে দিলে পায়ে ঔষধ লাগাতে নিলেই লাবিবা চিৎকার শুরু করে। তানভীর আশেপাশে তাকিয়ে পরিবেশটা একবার চোখ বুলিয়ে নেয়। লাবিবার দিকে তাকিয়ে দেখে মুখ লাল হয়ে আছে। এখানে আর থাকা যাবে না। শারমিনকে বলে, বক্সটা ভিতরে রাখো, আমি ডক্টরের থেকে ব্যান্ডেজ করিয়ে আনছি। স্যার আমিও যাব। প্রয়োজন নেই, সামান্য ইনজুরি হয়েছে, হোস্টেলে চলে যাও। লাবিবাকে কোলে নিয়ে গাড়িতে বসায়। নিজেও ড্রাইভিং সিটে গিয়ে বসে। ভাগ্যি সেই সময় এই রাস্তায় যাচ্ছিল নয়তো কি হতো। দুষ্টু পুতুলকে কি ওভাবেই বসে কাঁদত? নাকি অন্য কেউ দুষ্টু পুতুলকে নামাতো? এটা হতে পারে না। লাবিবা পা ধরেই কেঁদে চলেছে। গাড়ি স্টার্ট করে একটা ফাঁকা রোডে নিয়ে গিয়ে গাড়ি থামায়। নিচ থেকে পা দুটো হাঁটুর উপর তুলে। ডান পা মুচকে গেছে। গাউনটা একটু উপরে তুলে পা ধরে জোরে একটা মোচড় দেয়। লাবিবা আকাশ কাঁপানো চিৎকার দিয়ে তানভীরের শার্ট টেনে ধরে বোতাম ছিঁড়ে দিয়ে জোরে কাঁদতে থাকে আর চিল্লাতে চিল্লাতে বলে, আমার পা ভেঙে দিল গো, আমি আর হাঁটতে পারবো না গো, ও আম্মুনি গো, তোমার মেয়ের আর বিয়ে হবে না গো, আমার আর বালবাচ্চার মুখ দেখা হলো না গো, আমার নাতি নাতির ঘরের পুতি পুতির ঘরের হুতি হুতির ঘরের উম। তানভীর মুখ চেপে ধরে বলে, চুপ, একদম চুপ। লাবিবা বিলোপ বন্ধ করে কাঁদতে লাগলে মুখ থেকে হাত সরিয়ে চমকে যায়। অতিরিক্ত চিল্লানিতে যে লাবিবার মাথায় রক্ত উঠে যায় সেটা ভুলেই গিয়েছিল। মুখ লাল হয়ে আছে। তানভীর হিয়াপের পিন খুলতে থাকে। লাবিবা হাত ধরে বলে, আমি খুলব না, আমি উড়না পরিনি। চুপ করো। কে আছে এখানে যে উড়না লাগবে? আপনি আছেন। আপনি ছেলে মানুষ।
আমার শরম করে। চুপ থাকো, একটা কথা বলবা না। কি অবস্থা করেছ নিজের দেখেছ? আর একটা কথা বললে ঠাটিয়ে চড় দিব একটা। আজ বাদে কাল আমার বউ যখন হবে তখন দেখব কেমন শরম। আমি আপনার 2 নাম্বার বউ হব না, কক্ষনো না। বাঁচাও বাঁচাও, এই ডলফিন স্যারটা আমার হিয়াপ কেড়ে নিচ্ছে, আমার শরম কেড়ে নিচ্ছে, আমায় জোর করে বিয়ে করে নিচ্ছে, বাঁচাও বাঁচাও। 2-1টা বাইক যাচ্ছে ক্ষণে ক্ষণে। চেঁচানো শুনে গাড়ির দিক তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। কেউ কেউ বলে যাচ্ছে দিন দুপুরে গাড়িতে ফুর্তি। তানভীরের রাগ উঠে যায়। দুষ্টু পুতুল চুপ করো, আমি কিন্তু রেগে যাচ্ছি। বাঁচাও বাঁচাও, এই ডলফিনটা আমার শরম নিয়ে নিচ্ছে। দুষ্টু পুতুল, এটা রোর ইউ লুক। এখানে হচ্ছেটা কি এসব? আইসে কি পিওর মাউথ শাট। আমি চুপ করব না। আপনি আমার পা ভেঙে দিলেন, আমার শরম কেড়ে নিছেন। আমাকে 2 নম্বর। ঠাসস। গালে হাত দিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। এতক্ষণের চিল্লানি এখন ভ্যা ভ্যাতে পরিণত হয়েছে। চুপ, একদম চুপ। এখনই ভ্যা ভ্যা বন্ধ না করলে আরেকটা থাপ্পড় খাবে। ফালতু চিল্লানি শুধু। পা সোজা করো। দেখো একদম ঠিক। নাড়াও বলছি। লাবিবা পা নাড়িয়ে দেখে ব্যথা নেই। একদম ঠিক। নিচে নামাতেই পা আটকে ধরে তানভীর। মলম বের করে যত্ন করে লাগিয়ে দেয়। জ্বলা শুরু হতেই লাবিবা কান্না শুরু করে দেয়। এবার আর চিল্লানোর সাহস পায় না। আস্তে আস্তেই কাঁদতে থাকে। তানভীর পায়ে ফু দিতে থাকে যতক্ষণ পর্যন্ত জ্বলা না কমে। আর জ্বলছে না। এখন ঠান্ডা লাগছে, কিন্তু আমার গরম লাগছে। গাড়ির গেট খুলে দেয়। উপরের দিকে বোতাম ছিঁড়ে ফেলেছে 3টা। শার্ট একটু আগলা করে দেয়। রাস্তার পাশে খোলা ফসলের মাঠ। হালকা ফ্রেশ বাতাস আসছে। সবুজের সমারোহে চোখ আটকে যায় তানভীরের। পানির বোতল হাতে নিয়ে গলা ভিজিয়ে নেয়। লাবিবার দিকে তাকিয়ে দেখে হেঁচকি তুলে তুলে নিঃশব্দে কাঁদছে। মুখটা এখনো লাল হয়ে আছে। পানির বোতল এগিয়ে দেয়। লাবিবা ধক ধক করে পানি খেয়ে বোতল রেখে দেয়। তানভীর কাঁধ ধরে এক হাতে বুকের সাথে চেপে নেয় লাবিবাকে। কান্না থামাও, এখন তো আর ব্যথা করছে না। লাবিবা মুখটা উঁচিয়ে গালটা তানভীরের মুখের সামনে ধরে বলে এখানে ব্যথা করছে, আর কোথাও না। ব্যথা তো করবেই, লাল হয়ে গেছে যে। আলতো করে কয়েকটা চুমু খায় সেই গালে। গালের নিচে ছোট্ট একটা কামড় দিতেই চমকে উঠে লাবিবা। বুকের মাঝে দুহাতে জড়িয়ে ধরে কানের কাছে মুখ এনে বলে টমেটো পেকে লাল হয়ে গেছে দুষ্টু পুতুল। এখন খাওয়ার একদম উপযুক্ত সময়। আমার বাসায় পাঠাবে নাকি আমি নিজেই গিয়ে নিয়ে আসব? আমার কিন্তু টমেটো চাই চাই। ব্যথা দেন কেন? রাক্ষস লোক টমেটো ভয় পায়। এত সফট কেন তুই বলতো? একটু ব্যথাতেই এমন করিস। তোকে কন্ট্রোল করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায়। এই পুতুল, তোর কি বিয়ে হবে না? বাচ্চার মমো হবি না? তখন আমার দেওয়া ব্যথা আর বাচ্চার দেওয়া ব্যথা কি করে সহ্য করবি বলতো? তখনও কি তোকে ঠান্ডা করার জন্য আমার এরকম অবস্থা হবে? বারান্দায় দাঁড়িয়ে দুহাত দুদিকে মেলে মুক্ত মাতাল হাওয়া অনুভবে ব্যস্ত করে রেখেছে নিজেকে। হোস্টেলের অন্য মেয়েরা যে দেখছে সেই মুচকি হাসি দিচ্ছে। মেয়েটা পারেও বটে। এত উচ্ছল চাঞ্চল্যময় মেয়েকে যে কেউ ভালোবাসতে বাধ্য।
নিচ থেকে ময়নুল মামা ডাক ছাড়ে, ও খালা এলিজা, খালা নিচে আসেন তাড়াতাড়ি, আপনার জন্য পাখি পাঠাইছে। বারান্দা দিয়ে নিচের দিকে উকি দিয়ে বলে, পাখিকে পাঠালো? আসছি মামা, দাঁড়ান। তিনতলা থেকে দৌড়ে নেমে এসে দেখে একটা ছেলে একটা খাঁচায় একটা সবুজ টিয়া পাখি নিয়ে দাঁড়িয়ে আছে। টিয়া পাখি দেখে লাবিবার আর হুঁশ নেই। ঘামচি দিয়ে কেড়ে নিয়ে বলে, এটা আমার পাখি? হ আপা, স্যার দিছে। কোন স্যার? প্রিন্সিপাল স্যার। ও যাও তুমি, টাটা। নাচতে নাচতে উপরে চলে আসে। বিছানায় বসে পাখির সাথে কথা বলতে থাকে। আনন্দ যেন আর ধরে না। এদিকে অনবরত ফোন বাজছে, কিন্তু লাবিবার দেখার সময় নেই। এক সময় বিরক্ত হয়ে না দেখেই ফোন রিসিভ করে কানে ধরে, বল। ওই কিডারে? এতবার ফোন দেশ কিলা? দুষ্টু পুতুল, ঠিক করে কথা বলো। ও আমার আল্লাহ, স্যার। স্যার স্যার, আপনাকে অনেকগুলা ধনেপাতা উম্মা হহ। টিয়া পাখিটা খুব সুন্দর। আমার বেবি এটা। আর যেন গাছে উঠতে না দেখি। কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে। তো তোমার বেবির নাম কি রাখলে? এটা মেয়ে বেবি নাকি ছেলে বেবি? মেয়ে বেবি হলে আব্বুর নামে নাম রাখতে হবে, আর ছেলে বেবি হলে আম্মুর নামে নাম রাখতে হবে। মেয়ে বেবি। উমম উমম তুতু। আমার বেবির নাম তুতু। হা হা হা, দুষ্টু পুতুল, তুমি নাকি আমার 2 নাম্বার বউ হবেই না, আবার আমার নামে বেবির নাম রাখছ? তাই তো। এটা তো ভাবিনি। ওকে, নাম চেঞ্জ। ছর নাম হল তুতু। আমার আর তোমার বেবি না, এর নাম। চুপ, একদম চুপ। তুতু বলছি, তুতুই। আমি তোমাকে চেঞ্জ করতেই দিব না। না, আমি চেঞ্জ করবই। থাপ্পড় খেতে চাও আরেকটা, তাই না? লাবিবা চুপ হয়ে যায়। শোনো, খাঁচায় প্যাকেটে দেখো পাখির খাবার আছে। আর ফোন দিলে সাথে সাথে যেন রিসিভ করা হয়। রাখছি। ফোন কেটে দিতেই লাবিবা খাবার বের করে পাখিকে খাবার দেয়। বোতলে করে পানি দেয়। দিন কেটে যায়। রাতে আর পড়া হয় না। সেই পাখির সাথে কথা বলেই পুরো রাত কেটে যায়। সকাল দিকে একটু ঘুম আসে। শারমিন ব্রেকফাস্ট করতে এসে দেখে লাবিবা আসেনি। শারমিনের খাওয়া শেষ হয়ে যায়, তবুও আসেনি। লাবিবার রুমমেট কি কেউ নেই তাহলে? রুমের সামনে এসে দরজা খোলা। তার মানে দরজা লক করেনি। খাটে দেখে একটা খাঁচায় টিয়া পাখি, আর ওই পাখিকে আঙুল ছুঁয়ে বিভোরে ঘুমুচ্ছে লাবিবা। শারমিন বারবার ডাকছে লাবিবাকে। লাবিবার উদ্দেশ্য নেই। টেবিলে মামপট দেখে এনে মুখের উপর একটু পানি ঢেলে দেয়। ওমাগো, ছাদ ফুটো 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 বলে চিল্লিয়ে লাফিয়ে উঠে বসে লাবিবা। শারমিন খিল খিল করে হাসতে থাকে। লাবিবা মুখের থেকে হাত দিয়ে পানি মুছে গাল ফুলিয়ে বলে, কুত্তি, তুই পানি দিলি আমায়। তোর কোনোদিন বিয়ে হবে না দেখিস। লাবিবার পাশে বসে গলা জড়িয়ে বলে, বিয়ে না হলেও চলবে, ক্রাসের সাথে প্রেমটা হলেই চলবে। কি? তুই আবার মাইনষের জামাইয়ের দিক নজর দিছস? তোরে আমি মানুষ করতে পারলাম না। ওকে মা মানুষ করতে হবে না। প্রেম হলে বিয়ে করে নিব প্রথমেই। বাড়ি থেকে বিয়ের কথা বলছে। আমার প্রেম করে বিয়ে করার স্বপ্ন এভাবে আমি নষ্ট হতে দিতে পারি না। ছেলে কোনটা? ওই দিন যে ওই লম্বুটারে দেখে ফিট খাইতে খাইতে সোজা হয়েছিলি, এইটা? আমার স্বপ্নের পুরুষ জানু। খারাপ না। ভালোই মানাবে তোর সাথে।
সমস্যা নাই, কথা বলে দেখি চল। লাভ ইউ জানু। এর জন্যই তোকে এত ভালো লাগে। উম্মা হহ। সর সর কুত্তি, মাইনসের জিনিসে একদম ভাগ বসাবি না বলে দিলাম। ও সরি, আমি ভুলেই গেছিলাম তুই পুরোটাই অন্যের জিনিস। হাত দেওয়া নিষেধ। কলেজে এসে ক্লাসে বেঞ্চিতে মাথা রেখে ঘুমিয়ে পড়ে লাবিবা। সারারাত ঘুম হয়নি। ক্লাস শেষে ক্যাম্পাসে যাওয়ার জন্য উঠলে দেখে লাবিবা ঘুমোচ্ছে। ঘুম থেকে আর না ডাক দিয়ে শারমিনরা ক্যাম্পাসে চলে যায়। বাবু এসে দেখে শারমিনদের সাথে লাবিবা নেই। চেলাকে জিজ্ঞাসা করে, কিরে স্মার্ট সুন্দরী আসেনি? আসছে ভাই, মনে হয় ক্লাসরুমেই আছে। ক্লাসরুমে না থাকলে প্রিন্সিপালের কাছে আছে, তাই না? এটা বলবি না? যাই হোক, দেখে আসি সুন্দরীটা কই আছে। ক্লাসে এসে দেখে পুরো ক্লাসে লাবিবা একাই বেঞ্চিতে মাথা রেখে ঘুমোচ্ছে। সামনের বেঞ্চে লাবিবার দিক হয়ে বসে মুখে শয়তানি হাসি ফুটিয়ে তোলে। সুন্দর ঘুমন্ত মুখটা দেখে ঘোর লেগে যায় চোখে। হাত এগিয়ে নেয় লাবিবার দিকে। আঙুল দিয়ে হিয়াপের কিনারা দিয়ে আঙুল ঘোরাতে থাকে মুখে। ঘুমন্ত লাবিবা বুঝতেও পারে না। বড় বড় পাপড়িতে ফু দিতে থাকে বাবু। লাবিবা হালকা নড়ে উঠে, কিন্তু ঘুম ভাঙে না। মুখ এগিয়ে নিতে থাকে বাবু লাবিবার দিকে। যেই গালে মুখ লাগাবে সেই থমকে যায়। ছাত্রছাত্রী আসতে থাকে। শারমিন এসেই বাবুকে এই অবস্থায় দেখে চিল্লিয়ে উঠে। লাবিবা ধরফর করে উঠে দাঁড়িয়ে পড়ে। বাবুকে দেখে ভয় বুকে থু থু দেয় দুইবার। বাবু দু হাত উপরে তুলে বলে, কাম ডাউন গাইস। চিৎকার করার কি হলো? আমি তো জাস্ট একটু ছুঁয়েছি। এই তোমাদের আর আসার সময় হলো না, তাই না? আর একটু পরে আসলে কি হতো? কোনো ব্যাপার না, সবাই বসে পড়ো, স্যার চলে আসবে। লাবিবা আমতা আমতা করে বলে, কোথায় ছুঁয়েছেন আপনি? কেন ছুঁয়েছেন? আপনার সাহস কি করে হয় আমাকে ছোঁয়ার? মুখে ছুঁয়েছি। আরও জায়গায় ছুঁতেই পারলাম না, তোমার বান্ধবীরা চলে এলো। আমার সাহস হবে না তো কার সাহস হবে? আমার ছোঁয়া নিতে চাও না তুমি? প্রিন্সিপালের কোলে উঠে এখন আর আমাকে ভালো লাগছে না, তাই না? বড় কিছু দিয়েছে নাকি তোমার ওই প্রিন্সিপাল? চোখ টিপ দিয়ে লাবিবা রেগে বাবুর মুখে থুতু দিয়েই চিল্লিয়ে উঠে, মুখ সামলে কথা বলুন, অসভ্য লোক কথাকার। আর কখনো আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না আপনি। এখনো সময় আছে, আমার পিছু ছাড়েন, না হলে আপনার কপালে দুঃখ আছে। হন হন করে বেরিয়ে আসে লাবিবা। নিজ তলায় গিয়ে ডাইরেক্ট প্রিন্সিপালের রুমের দিকে চলে আসে। দরজা এলে সাইফুল মামা আটকে দেয়। লাবিবা রেগে বলে, মামা আমাকে ভেতরে যেতে দেন। দাঁড়ান, স্যারকে জিজ্ঞাসা করি। দরজা ফাঁক করে বলতে যাবে তার আগেই লাবিবা ঠেলে ভিতরে ঢুকে পড়ে। সাইফুল মামা হা হয়ে তানভীরের দিকে তাকায়। লাবিবা একবার তানভীরের দিকে তাকিয়েই বাথরুমে চলে যায়। তানভীর সাইফুল মামাকে বলে, সাইফুল বাইরে দাঁড়াও, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। আর এই স্টুডেন্ট আমার আত্মীয় কখনো আমার রুমে আসতে আটকাবে না। ওকে স্যার। সাইফুল বেরিয়ে যেতেই তানভীর তাড়াতাড়ি বাথরুমে চলে আসে। দরজা লক না করেই লাবিবা ভেতরে রয়েছে। দুষ্টু পুতুল ডাকতে ডাকতেই তানভীর ভিতরে উকি দেয়। লাবিবা বেসিনের সামনে দাঁড়িয়ে আয়নায় দরজায় দাঁড়ানো তানভীরের দিকে তাকিয়ে আছে। হিয়াব খুলে হ্যাঙ্গারে রেখেছে। চুলগুলো পেছনে বাঁধা থাকলেও সামনে ছোট চুলগুলো এলোমেলো হয়ে আছে। বুকে উড়না নেই।
গলার হাড় বেরিয়ে আছে। ঘাড়ের রগগুলো শক্ত হয়ে ফুলে উঠেছে। মুখ থেকে বিন্দু বিন্দু পানি পড়ছে। সারা মুখ সহ সামনের দিকে চুলগুলো অনেকটা ভেজা। ফেসওয়াশের দিকে আঙুল দিয়ে বলে, এটা কি আমি ইউজ করতে পারি? তানভীরের উত্তরের অপেক্ষা না করেই ইউজ করে। মুখে একের পর এক পানির ঝাপটা দিতে থাকে। তানভীরের ব্যাপারটা একদমই ভালো লাগে না। বড্ড অগোছালো এলোমেলো লাগছে তার দুষ্টু পুতুলকে। এগিয়ে এসে কল অফ করে নিজের দিকে ঘুরিয়ে নেয় লাবিবাকে। টাওয়েল দিয়ে মুখ হাত মুছে দেয়। হিয়াপের উড়োনাটা টান দিয়ে নিয়ে গলায় পেঁচিয়ে দিয়ে কোলে তুলে নেয়। বেরিয়ে এসে সোফায় বসে লাবিবাকে নিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে রাখে কিছুক্ষণ। লাবিবার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। সেই জল বৃথা যেতে দেয় না। ঠোঁট দিয়ে শুষে নেয়। চোখে চোখ রেখে বলে, কে কষ্ট দিয়েছে আমার পুতুলটা? নাম বলো, তাকে তার উচিত শিক্ষা দিব আমি। লাবিবা বাবুর নামটা বলতে গিয়েও বলে না। ছাত্রলীগের সাথে প্রিন্সিপালের ঝামেলা হলে ব্যাপারটা মোটেও ভালো হবে না। কলেজ বন্ধ করে দিতে পারে, নয়তো প্রিন্সিপালকে ট্রান্সফার করে দিতে পারে। আরও অনেক ঝামেলা হতে পারে। তানভীর চলে গেলে আরও তো দেখতে পারবে না। এবার হারালে মরেই যাবে একেবারে। মরে গেলে বিয়ে কি করে হবে? নাতির ঘরের পুতি, পুতির ঘরের হুতি, হুতির ঘরের মুতির মুখ দেখবে কি করে? লাবিবা তানভীরের শার্ট খামচে ধরে বলে, স্যার আমার মুখটা একটু ছুঁয়ে দিবেন, যাতে সর্বত্র আপনার ছোঁয়া মিশে থাকবে আর কারো নয়। এমনভাবে ছুঁয়ে দিন যেন আর কখনো কারো ছোঁয়ায় এই ছোঁয়ার ছাপ মুছে না যায়। তানভীর দু হাতে দুগালে ধরে চোখে চোখ রেখে বলে, আমার দুষ্টু পুতুল পুরোটাই আমার। কেউ কখনো ছোঁয়ার চেষ্টা করলে আমি তার হাত ভেঙে দিব। দিন না ছোঁয়ে। আমি আপনার ছোঁয়া পেতে চাই শুধু, আর অন্য কারো নয়। আমি পুরোটাই আপনার। কিন্তু আপনি আমায় ভালোবাসেন না। একটুও ভালোবাসেন না। কে বলল ভালোবাসি না? ভালোবাসি তো। আই লাভ ইউ। আই রিয়েলি লাভ ইউ অনেক মাচ। আমি শুধু তোমার দুষ্টু পুতুল, শুধু তোমার। লাবিবা তানভীরের কোল থেকে এক ঝটকায় নেমে বলে, আপনি ভালোবাসেন না? ভালোবাসলে এত কষ্ট দিতেন না আমায়। আমি কতক্ষণ থেকে একটু ছোঁয়া চাইছি, আপনি দিচ্ছেন না। লাগবে না আপনার ছোঁয়া আমার। লাগবে না আপনাকে। আপনি আপনার বিলাতি বধূকেই নিয়ে থাকেন। এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে আসে। তানভীর পেছনে থেকে আটকাতে নিয়েও আটকাতে পারে না। পহেলা ফাল্গুনের জন্য অডিটোরিয়ামে রিহার্সেল করানো হচ্ছে। লাবিবা চুপচাপ বসে আছে। সে তো রিহার্সেল করবে না কিছুতেই। মেমরা রিহার্সেল করতে বলছে, কিন্তু লাবিবা তো তা করবে না। রিহার্সেলের জন্য সকাল সকাল আসতে হয়েছে। সকাল ৮টায় এখনো দিনের চাঁদের মুখখানা দেখা হয়নি। প্রেজেন্ট খাতায় সই করা হয়েছে। এখন কোনোমতে কেটে পড়লেই হল। চুপি চুপি ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ে। কুয়াশায় ঢাকা ভেজা ঘাসে পা রেখে মাঠে ঢুকে পড়ে লাবিবা। প্রচণ্ড ঠান্ডায় পা লাল হয়ে যায়, যা লাবিবার বেশ লাগে। পায়ের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। হঠাৎ নিজের পায়ের সাথে আরেক জোড়া পায়ের দেখা মিলে। খালি পায়ের মাঝে লোমগুলো দেখেই লাবিবার মেরুদণ্ড বেয়ে শীতল হাওয়া বেয়ে যায়। সাথে মুখেও অদৃশ্য হাসি ফুটে ওঠে। হঠাৎ একটা পা নিজের একটা পায়ের উপর ছোঁয়া দিয়ে যায়। থমকে দাঁড়ায় লাবিবা। চোখ পায়ের দিকেই সীমাবদ্ধ। কষ্ট হচ্ছে তো এই ঠান্ডায়। লাল হয়ে গেছে। আপনার বউয়ের কি?
আমার বউয়ের কিছু না, কিন্তু আমার অনেক কিছু। আমার 2 নাম্বার বউয়ের পা লাল হবে, সেটা তো আমার সহ্য হবে না। ফোন আছে তো সাথে, পিক দেখাবেন আপনার বউয়ের? আমার বউকে না দেখে আমায় দেখো, লাভ আছে। লাবিবা চোখ তুলে তাকায়। অন্যদিনের মতো ফর্মাল ড্রেসে নেই তানভীর। টি শার্টের উপর হোয়াইট জ্যাকেট, লং প্যান্ট, খালি পা, গলায় হেডফোন। সদ্য ঘুম থেকে উঠা মুখ, অসম্ভব সুন্দর লাগছে। ভেজা ঘাসের উপর বসে পড়ে লাবিবা। হাঁটু গেড়ে বসে দুগালে হাত মুঠি করে ঠেকিয়ে বলে, আপনার বিলাতি বধূ কি খুব সুন্দর? আমার থেকেও? হ্যাঁ, অনেক। সে তোমার মতো এত সাধাসিধে নয়। তুমি তো গাউন পরো, আমার বউ শাড়ি পরে। মারাত্মক সুন্দর লাগে। তুমি তো ঠোঁটে লিপস্টিক দাও না, আমার বউ চকলেট কালার লিপস্টিক দেয়। তুমি তো কাজল আইলেন কিছুই দাও না, আমার বউ আইলেন দেয়, কালারফুল আইলেন। তুমি তো। আমি কিছু শুনতে চাই না, কিচ্ছু না। তুমি চাইলে জন্যই তো বলছি। না না, আমি আর নিতে পারছি না। আসি। পহেলা ফাল্গুনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মুক্ত মঞ্চে। এই ব্যাপারে অনেকটা বিরক্ত লাবিবা। মুক্ত মঞ্চে গিয়ে নাচ করা মানে পুরো শহরের মানুষের সামনে গিয়ে নাচ করা। অসহ্য লাগছে। শাড়ি হাতে নিয়ে লাবিবার কাছে এসে দাঁড়িয়েছে শারমিন। লাবিবা তুতুকে নিয়ে ব্যস্ত। এদিকে সময় লাগবে সাজাতে। শারমিন রেগে গিয়ে বলে, তোর বেবিটাকে রেখে এখন একটু রেডি হয়ে নেমা, পরে আবার তাড়াহুড়োয় ঠিকঠাক সাজতেন পারবি না। লাবিবা উঠে বসে শাড়ির দিক তাকায়। শাড়ি পরতে হবে তাই না? সাজতেন হবে। আমি সাজি না জন্য আমি অসুন্দর তাই না? দোস্ত রেডি হ, পার্লার থেকে সাজব। সুন্দরী কাকে বলে আজ দেখিয়ে ছাড়ব। পুরো কলেজের ছেলে আমার দিকে তাকিয়ে থাকবে। কি বলি সেগুলা দোস্ত? বাবু ভাই তোকে ছাড়বে ভেবেছিস? না ছাড়লে নাই। আল্লাহ যদি চান নিশ্চয় আমাকে রক্ষা করবেন। তার ভয় আমি ঘরে বসে থাকব নাকি? 2 বান্ধবীতে পার্লারে চলে যায়। সেখানেই সাজতেন থাকে। কিন্তু লাবিবা মেকআপ করতে দেয় না। পরে অ্যালার্জি হয় মুখে। ফেস পাউডার লাগায় মুখে। তানভীর ফোন দিচ্ছে। শারমিনের হাতে ব্যাগপত্র সবকিছু। ফোন বের করে দেখে ডলফিন নামে কেউ ফোন দিয়েছে। লাবিবার কাছে গিয়ে বলে, দোস্ত ডলফিন কে? ডলফিন কল দিয়েছে। লাবিবা ফোন নিয়ে দেখে 3 বার কল। প্রথমবারে মিস করতে না করেছিল আর 3 বারেও ধরতে পারেনি। এবার কি হবে? চতুর্থবার ফোন দিতেই টপ করে ধরে নেয়। হ্যালো, কোথায় তুমি? পার্লারে। এখনো সাজগুজ শেষ হয়নি। ও, তুমি তো আবার ডান্স করবে। কোনো পার্লারে? ওমেন্স ফ্যাশন। এত দূরে কেন গিয়েছ? কাছাকাছি কোনো একটাতে গেলে কি হতো? ওইগুলো ফুলফিল। তাই এখানে। আর এখানে মেকওভার সুন্দর করে করা হয়। শেষ হয়নি? আর একটু। 5 মিনিট লাগবে। ওকে, আসছি আমি নিতে। 10 মিনিটেই তানভীর পৌঁছে যায়। লাবিবাকে সিঁড়িতে নামতে দেখেই গাড়ির সাথে লেগে যায়। চোখ পুরো ছানাবড়া হয়ে যাচ্ছে। মনে মনে একটাই কথা ফিরে ফিরে আসছে, তুমি অন্যায় করেছ পুতুল বউ। তোমার এই রূপ নিয়ে তুমি বাহিরে বের হয়েছ।
এই অন্যায়ের চরম শাস্তি হওয়া উচিত তোমার। লাবিবা সামনে এসে দাঁড়িয়ে খুব স্মার্টলি বলে, চলুন স্যার। তানভীর আর কি যাবে, নিজেকে সামলাতেই ব্যস্ত। শারমিনের কথায় হুঁশ ফিরে। স্যার, আপনিই ডলফিন? আপনাকে ডলফিন কেন বলে? লাবিবা, স্যার তোর পরিচিত আগে তো বলিসনি। কি হয় তোর? তানভীর কি বলবে বুঝে উঠতে পারে না। লাবিবা মুচকি মুচকি হাসছে তানভীরের অবস্থা দেখে। মাথায় তার অনেক শয়তানি ঘুরছে আজ। খুব জ্বালাতে ইচ্ছা করছে। তানভীর গাড়িতে ওঠো বলে গেট খুলে দেয় পেছনে। শারমিন উঠে পড়লেও লাবিবা উঠে না। ঘুরে এসে সামনের সিটে বসে পড়ে। তানভীর কিছু বলতে পারে না শারমিনের জন্য। গাড়িতে আর চোখে কয়েকবার তাকিয়েছিল তানভীর লাবিবার দিকে, কিন্তু লাবিবা একমনে তানভীরের দিকেই তাকিয়ে। দুষ্টু পুতুল এমন কেন ভেবে পায় না তানভীর। তোমার কি লজ্জা করে না একটু? আমার সামনে সেজেগুজে এসেছ তবুও লজ্জা করছে না? আমি যখন তোমার কাছে যাই তখন তোমার মাথা সহ গায়ে পোকা ধরে। দূরে সরিয়ে দাও আমাকে। আমার রোমান্সের 13টা বাজাও। এমন করো কেন দুষ্টু পুতুল, আমার যে হৃদয় চোখ মন সব জ্বলে যাচ্ছে তোমার রূপে। এবার মুখ খুলল তানভীর। অনুনয়ের সুরে বলে, দুষ্টু পুতুল, মুক্তমঞ্চে না গেলে হয় না? হোস্টেলে ফিরে যাও প্লিজ। কেন? এত কষ্ট করে এমনি এমনি রেডি হয়েছি নাকি? আমার পারফরমেন্স আছে স্যার। আপনার মনে হয় জানা নেই? আমাকে যেতেই হবে। তানভীর আর কিছু বলে না, কারণ এখন কিছু বললে শারমিন ও পিছু থেকে কথা ধরবে। গাড়ি থেকে নেমেই তানভীরকে কিছু বলতে না দিয়ে লাবিবা শারমিন দৌড়। এদিকে প্রফেসররা তানভীরকে ঘিরে ধরে, স্যার আপনি কোথায় গিয়েছিলেন? মন্ত্রী স্যার আপনার জন্য ওয়েট করছে, ব্লাবলা। তাই আর লাবিবার দিক যেতে পারে না। লাবিবা ভিতরে যেতেই চোখে পড়ে বাবুর। বাবু সামনে এসে দাঁড়াতেই চমকে উঠে লাবিবা। বাবু মাথায় হাত দিয়ে বলে, আরেব্বাস সুন্দরী, যে এত সুন্দরী আগে তো জানতাম না। অন্তর জৈলা ছারখার হয়ে যাইতেছে। সুন্দরী, তোমারে এখনই আমার পেতে ইচ্ছা করছে। চলো একটা রাউন্ড দিয়ে আসি বাইকে, ভুম ভুম। লাবিবার এবার কান্না আসছে। তখনই মিলি জবা এসে টানতে টানতে নিয়ে চলে যায়। এ যাত্রায় বেঁচে গেলাম বলে মনে হয়। পেছনে তাকিয়ে দেখে বাবু ডাকছে, এই সুন্দরী কোথাও যাও, চলো না একটা রাউন্ড দিয়ে আসি বাইকে। অনেক কিছু দিব, চলো না। লাবিবা জোরে হাঁটতে থাকে। যেই না হাত ধরতে যাবে তখনই চিৎকার দিয়ে উঠে লাবিবা। স্টেজের সামনে উঠতে যাচ্ছিল তানভীর। 4 সিঁড়ির 3 সিঁড়িতে পা রাখতেই হালকা চিৎকারের আওয়াজ শুনে পেছনে দিকে তাকিয়ে দেখে লাবিবা সবার থেকে একটু দূরে ভয়ার্ত চোখে দাঁড়িয়ে। শারমিনরা এগিয়ে গিয়ে লাবিবাকে ধরে। তানভীর স্টেজে না উঠে লাবিবার কাছে চলে আসে। লাবিবার সামনে গিয়ে হাত ধরে সামনে এনে বলে, চিৎকার করলে কেন? কি হয়েছে বলো? কেউ কিছু বলেছে? অসভ্যতামি করেছে? জবা বলে উঠে, স্যার বাবু ভাই সুন্দরী সুন্দরী বলে ডাকছিল, বাইকে উঠার অফার দিচ্ছিল। লাবিবা কেঁদে ফেলে এবার। তানভীর দু গালে হাত রেখে চোখের পানি মুছিয়ে দিয়ে আস্তে আস্তে বলে, উত্তর দেওয়া শিখো। তোমার হাজবেন্ড মার্সিডিজ ইউজ করে। তুমি কেন ওই ছোট বাইকে বসতে যাবে বলো তো? কান্না অফ করো, না হলে কাজল নষ্ট হবে। পরে আবার আমার 2 নাম্বার বউকে বেশি খারাপ দেখতে লাগবে। 2 নাম্বার বউয়ের কথা শুনেই রাগ উঠে যায় লাবিবার। সরে দাঁড়িয়ে শারমিনদের নিয়ে প্রস্থান করে।
তানভীর থ খেয়ে যায়। এত তেজ কেন মেয়েটার? পারফরমেন্সের আগে লাবিবা চুপচাপ বসে বসে ফুলছে আর সবার পারফরমেন্স এনজয় করছে। একদমই ভালো লাগছে না। আমি যেন তার দ্বিতীয় বউ হওয়ার জন্য বসে আছি। বেশি খারাপ দেখতে আমি? কক্ষনা না। আপনার বিলাতি বধূ সুন্দরী হলে আমিও সুন্দরী। আমিও কম না। উঠে গিয়ে কমন রুমে এসে নিজেকে ঠিকঠাক করে নেয় একবার। কাজল আরও গাঢ় করে লাগায়। আয়নায় একবার নিজেকে দেখে বলে আপনার বিলাতি বধূকে একবার দেখতেই হবে আমার স্যার কতটা সুন্দরী সে। আমার থেকেও নাকি? লাবিবার সিরিয়াল আসলে মিউজিক যে প্লে করছে তার কাছে গিয়ে বলে ভাইয়া পাঞ্জাবিওয়ালা গানটা প্লে করেন তো। আপু আপনার তো পিন্দারে পলাশের বোন গানের নাচ করার কথা। এত কথা বলো কেন ছেলে? প্রিন্সিপালকে ডাক দিব? যা বলছি তাই করো। ছেলেটা গান চেঞ্জ করে প্লে করে। লাবিবা স্টেজে উঠে খুব ডিপলি স্বাভাবিকের থেকে অনেকটা অস্বাভাবিক এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজে ডান্স করতে থাকে। হিরোইনদের মতো এক্সপ্রেশন দেখে পুরো গাউন্ডে হিডিক পড়ে যায়। তানভীর যেন বসে থাকতে পারছে না। ইচ্ছে করছে উঠে গিয়ে থাপ্পড় দিয়ে নামিয়ে ফেলতে স্টেজ থেকে। বেদ্যপ মেয়ে এইভাবে এতগুলো লোকের সামনে কিভাবে নাচছে, লজ্জা বলতে কি কিছু নেই নাকি? এই মেয়ে হবে আমার বউ। মান সম্মান সব শেষ হয়ে গেল। লাবিবা স্টেজ থেকে নামতেই চারিদিকে ছেলেরা চিল্লাতে থাকে, আগুন রে আগুন, নাচল রে, জলে গেলাম রে, জ্বালিয়ে দিল রে। তানভীর দুহাতে কান চেপে ধরেও রাগ থামাতে পারছে না। অতিথিদের এক্সকিউজ মি বলে উঠে পড়ে তানভীর ভার্সিটির ভিতরের দিকে যেতে থাকে। কমন রুমে গিয়ে পায়ের রক্ত মাথায় উঠে যায় তানভীরের। বাবু আর লাবিবা একটা ফোন নিয়ে লাফালাফি করছে। লাবিবা ধরতে গিয়েও ধরতে পারছে না। আসলে বাবু ধরতে দিচ্ছে না। তানভীর রেগে জোরে বলে কি হচ্ছে এখানে? লাবিবা তানভীরের কাছে এসে বলে আমার ডান্স ভিডিও করেছে বাবু ভাই। তানভীর বাবুকে বলে এসব কি বাবু? ভিডিও যেন না করা হয় এই দায়িত্ব তোমাদের দেওয়া হয়েছিল আর তুমি ভিডিও করেছ। এটা মেনে নিতে পারছি না আমি। স্যার দেখুন আমরা তো আর ভাইরাল করতে যাচ্ছি না, ভালো লেগেছে তাই নিচ্ছি। ছোট বোনগুলোর নাচের ভিডিও আমার ফোনে থাকবে, সমস্যা কি? আমরাই তো। তানভীর লাবিবার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে সত্যি বাবু, এলিজা অনেক সুন্দর ডান্স করে। ভিডিওটা আমারও দরকার, বুঝলে সময়ে অসময়ে দেখলে ভালো লাগবে। দেখি আমার ফোনে ট্রান্সফার করো তো। তুমিই তো ভিডিও করেছ তাই না? অন্য কারো কাছে তো আর পাচ্ছি না। বাবু ডেভিল স্মাইল দিয়ে এগিয়ে আসে ফোন নিয়ে, জি স্যার আমার কাছেই পাবেন। থ্যাংক ইউ। তানভীর ফোন নিয়ে নিজের ফোনে ভিডিওটা ট্রান্সফার করে। ফোনটা এগিয়ে দিয়ে বলে বাবু আর ভিডিও করো না, ছোটরা কি শিখবে বলো তো, প্রোগ্রাম সামলাও। বাবু চলে যেতেই কমন রুমের ডোর লাগিয়ে দেয়ালের সাথে চেপে ধরে লাবিবাকে। গালের নিচে জঘন্যভাবে কামড় দিতেই লাবিবা লাফিয়ে উঠে চিল্লানি দিয়ে দূরে সরে যেতে চাইলে তানভীর নিজের সাথে চেপে ধরে। লাবিবা চোখে চোখ রাখতে পারে না। সে কি করেছে সে বুঝতে পারছে। চোখ বন্ধ করে নিলে তানভীর রেগে বলে লুক অ্যাট মি। একদম চোখ নিচে নামাবে না। আমি বলেছিলাম হোস্টেলে ফিরে যেতে, শোননি। ডান্স করতে দিয়েছি বলে এভাবে ডান্স করবে? ছেলেদের মাথা পাগল করা তাই না? আজ থেকে তোমার ডান্স বন্ধ। ইচ্ছে করলে দরজা বন্ধ করে করবে, নয়তো আমাকে ডাকবে, আমি দর্শক হব। মনে যেন থাকে।
তানভীর লাবিবাকে ছেড়ে চলে যেতে নিলে টেনে আবার নিজের দিকে ঘুরিয়ে নেয়। কাঁদো কাঁদো ফেইসে বলে সরি। মানব না। সরি তো। প্লিজ। আর হবে না। তবে ডান্স করব না 2টা শর্তে। রাজি থাকলে বলুন। বলো। সত্যি বলবো? হুম। আজকের বাকি সময়টা আমাকে আপনার সাথে সাথে রাখবেন। ওকে। আর আর সত্যি করে বলতে হবে আমি সুন্দর নাকি আপনার বিলাতি বধূ সুন্দর? দেখুন আমিও কিন্তু সেজেছি। শাড়ি পরেছি। বলুন না প্লিজ। একমনে কিছুক্ষণ তাকিয়ে থাকে লাবিবার দিকে। তারপর বলে আমার বিলাতি বধূ হচ্ছে কালো গোলাপের কলি। আর তুমি হচ্ছ ফুটন্ত কালো গোলাপ। কলির এক সৌন্দর্য আর ফুটন্ত ফুলের আরেক সৌন্দর্য। তবে বরাবর কলির থেকে ফুটন্ত কালো গোলাপই নজর কাড়ে। আমি ওর থেকে সুন্দর তো? হুম। সুন্দরী। এর জন্য এরকম করলে তুমি? লাবিবা মুখে হাসি ফুটিয়ে তানভীরের কলার চেপে বলে না তো। আমি শুধু দেখালাম আমিও পারি। তানভীর লাবিবার গলা চেপে ধরে বলে, মেরে ফেলবো একদম বলে দিলাম। তানভীরের কোয়ার্টারে শিফট হয়েছে অনেক দিন, কিন্তু কাজের চাপে এখনো পুরো কোয়ার্টার ঘুরে দেখেনি। এক কাপ কফি হাতে ঘুরে ঘুরে দেখছে সবকিছু। ওয়েদার একদম ক্লাউডি, তাই পরিবেশটা দারুণ লাগছে। ফোন বেজে উঠলে পকেট থেকে বের করে দেখে ফিরোজ ফোন দিয়েছে। মুচকি হেসে রিসিভ করে লাউড দিয়ে কাপে চুমুক দিয়ে বলে, হাই পাপা। কনগ্রাচুলেশন ফর ইউর সাকসেস পাপা। হেই এতক্ষণে তো পাপা তো মন্ত্রীপদে চলে গেল। তানভীর খান কি আসবে না পাপাকে কনগ্রাচুলেট করতে? অফ কোর্স পাপা। কামিং টুডে আফটার ভার্সিটি হলিডেজ। ওকে আই এম ওয়েটিং ফর ইউ মাই সন। বাই। বাই। লাভ ইউ পাপা। গাড়িতে উঠার সময় বাবু সামনে এসে দাঁড়ায়। হুডির কেপ খুলে বলে আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ওকে। কিছু বলবে? অবশ্যই স্যার। বলেই ফেলি। ভিডিওটা ডিলিট করে আপনি ঠিক করেননি। আমি ভুল খুব কমই করি। আরও কিছু বলবে? এত তাড়া কিসের স্যার? ভার্সিটি পরিচালনা তো আমিও করি। আপনার কি কাজ থাকতে পারে সবই জানি। আমাকে এত ব্যস্ততা দেখাবেন না। এলিজার কাছে যাবেন নাকি? লিসেন বাবু, আমি কি করব সেটা আমার ব্যাপার। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। সামান্য নেতা হয়ে প্রিন্সিপালের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই ভুলে গেছো। আমি তোমার স্যার। এই ভার্সিটির প্রিন্সিপাল। আমি যদি চাই তাহলে তোমার ক্ষমতা কেড়ে নেওয়া আমার বা হাতের খেল। নেক্সট টাইম থেকে ঠিক করে কথা বলবে। বেয়াদবি আমি হেট করি। গাড়ির গেইটে হাত দিতেই বাবু বলে উঠে, সেটা নয়, দেখা যাবে কে কার ক্ষমতা কারে। আপাতত একটা কথা বলতে চাই, এলিজা মেয়েটার সাথে আপনার অনেক ঘনিষ্ঠতা দেখছি। ছেড়ে দিন ব্যাপারটা। ও আমার নজরে পড়েছে। ফিউচার জিএফ আমার। 2 নাম্বার জিনিস নেই না আমি। ইনটেক জিনিস বেশি। আর বলতে পারে না বাবু। তানভীর ঘুরে ঠাস করে চড় বসিয়ে দেয় গালে। শার্টের কলার ধরে বলে, এলিজার সম্পর্কে একটা কথাও বলবি না তুই? তোর সাহস কি করে হয় ওর দিকে নজর দেওয়ার? চোখ তুলে ফেলবো একদম। ওর আশেপাশেও যেন না দেখি।
এটা তোর জন্য ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং। কলার ছেড়ে গাড়িতে উঠে যায় তানভীর। বাসায় এসে ফিরোজকে কনগ্রাচুলেট করে অর্কিডের বুকি দিয়ে। অর্কিড ফিরোজের অনেক ফেভারিট, সাথে ড্রেস তো আছেই। ডিনার করার সময় ফিরোজ বলে তানভীর, একা থাকো তুমি, আমি চাই এবার দুকা থাকো। বয়স অনেক হলো, আর কত? আমি কি নাতির মুখ না দেখেই যাব? পাপা আর একটা বছর ওয়েট করতে চাইছি। দুষ্টু পুতুলের অনার্সটা শেষ হোক। ফিরোজ ছেলের দিকে তাকিয়ে বলে, তুমি এখনো দুষ্টু পুতুলেই আটকে আছো? আমি তো বলেই গেছিলাম এই কথা। অনেক বছর দেখি না মেয়েটাকে। ইসমাইলকে একবার বলতে হবে পরিবার সমেত দাওয়াত নিতে। ছবি আছে নাকি লাবিবার? তানিয়া ফোন থেকে লাবিবার একটা ছবি বের করে দেয়। ফিরোজ দেখেই হেসে ফেলে, মাশাআল্লাহ, অনেক সুন্দরী হয়ে গেছে দেখছি। মুখটা বাচ্চাদের মতোই আছে। সোহানা হেসে বলে, স্বভাব ও বাচ্চাদের মতোই আছে। আগে তো আসতো আমার কাছে। তুমি ঢাকায় ছিলে, বছর দেড়েক হলো আর আসে না। তানভীরের খাওয়া শেষ, উঠে দাঁড়িয়ে বলল, মম আমি আসছি। বেসিনে গিয়ে হাত ধুয়ে রুমে চলে আসে। চেঞ্জ করার জন্য আলমারি খুলে ড্রেসগুলো এলোমেলো হয়ে আছে অনেক। সবগুলো জড়ো করে ধরতেই একটা ডায়েরির মতো দেখতে পায়। হাতে নিয়ে দেখে ছোট্ট একটা ডায়েরি। ভিতরটা খুলতেই দেখে উপরে বড় বড় করে লেখা, একগুচ্ছ কালো গোলাপের ভালোবাসা। হাতের লেখা দেখে বুঝতে বাকি নেই যে এটা লাবিবার লেখা। এই মেয়েটার হাতের লেখা বরাবরই খারাপ, সুন্দর বলাই যায় না। বেডে এসে হাঁটুর উপর কুশন রেখে ডায়েরিটা পড়তে থাকে। একগুচ্ছ কালো গোলাপের ভালোবাসায় মোড়ানো আপনার হৃদয় ছুঁয়েছে আমার হৃদয়কে। এ যেমন তেমন ছোঁয়া নয়, এ যে প্রেম ছোঁয়া। যে ছোঁয়া একটু একটু করে তীব্র থেকে তীব্রতর হচ্ছে প্রতিনিয়ত, আর শক্তির সন্ধান দিচ্ছে ধৈর্যের। বাড়িয়ে দিচ্ছে অপেক্ষার ক্ষমতা। আমি আজও পথ চেয়ে আছি আপনার অপেক্ষায়। যখন ছিলেন আমার অতি নিকটে বুঝিনি আমি কিছুই, যখন গেলেন চলে অনেক দূরে বুঝিনি আমি কিছুই, যখন প্রতিনিয়ত বহমানিত হচ্ছিল আপনার ফেলে যাওয়া স্মৃতিগুলো বুঝিনি আমি কিছুই, একগুচ্ছ গোলাপ আর আপনি ছাড়া। ভালোবাসা কি? আমি কি জানতাম? নাকি জানি? আমি কিছুই জানি না। আমি জানতে চাই, আমি শিখতে চাই আপনার থেকে। আপনি আমার স্যার, সারা জীবন স্যার বলেই মানতে চাই আর একটু একটু করে শিখতে চাই। গত 3 বছর আগে এই রাতে জেনেছি আব্বু আর আঙ্কেল আমাদের বিয়ের কথা বলছিল। আপনিই নাকি বলেছেন আমাকে বিয়ে করবেন। আব্বু খুব ভয় পেয়েছিল, বিদেশ গেলে নাকি মুড চেঞ্জ হয়ে যায়। আর আপনি তো ইউকের মতো একটা দেশে আছেন। আমিই আব্বুকে অভয় দিয়েছি, কারণ কেউ না জানলেও আমি জানি আমার আব্বুর পরে কারো যদি আমার কপালে ছোট ছোঁয়ানোর অধিকার থাকে সেটি আপনারই। আর ওই ঠোঁটের ছোঁয়া পাওয়ার যদি কারো অধিকার থাকে সেটি আমারই। আপনি পুরোটাই আমার। আপনার ভাগ আমি কাউকে দিতে পারবো না। জানেন আমি না প্রায় স্বপ্নে দেখি একটা ফেয়ারি ব্ল্যাক ড্রেস পরে একটা বাগানে, কালো গোলাপের বাগানে বসে আছে, আর একটা ডেবিল তাকে সেই গোলাপে ভরিয়ে দিচ্ছে। জানেন আমি না আরো স্বপ্ন দেখি, একটা শীতের রাতে জোছনা বিলাস করছে সেই ফেয়ারি আর ডেবিল মিলে, সারারাত কাটিয়ে দিচ্ছে দুজনে। আপনার ব্ল্যাক আর হোয়াইট কালার শার্ট দুটি আমার কাছে, না নিয়ে থাকতে পারিনি।
আপনি চলে যাবার দিন এই দুটি শার্ট পরেছিলেন। বুয়া ওয়াশ করতে নিয়েছিল। আমি এই শার্ট দুটি ওয়াশ করতে দেইনি। কাউকে না বলেই আমার কাছে নিয়ে চলে আসছি। যদি খুঁজেন তো আমার কাছে পাবেন। আজও আপনার গায়ের সুবাস পাই এই শার্ট দুটি থেকে। মনে হয় আপনি আমার কাছেই আছেন। আমার সকাল হয় ফোনের স্ক্রিনের ওয়ালপেপারে আপনাকে দেখে, রাত হয় আপনাকে দেখে। আপনাকে বলাই হয়নি আমার যে আপনার দুটো জিনিস অনেক ভালো লাগে, লাল টকটকে ঠোঁটজোড়া আর উন্মুক্ত বুকের লোমগুলো। আগে না বুঝলেও এখন বুঝি আপনি এই দুইটি জিনিসের কথাই বলেছিলেন। চোখ ফেরাতে পারি না আমি। আপনি একবার আসুন, আমি আমার চোখের তৃষ্ণা মেটাবো আপনাকে দেখে। আপনি যে পুরোটা আমারই। আমি কিন্তু আর সেই বাচ্চিকাটি নেই, আমি বড় হচ্ছি। আমার চাহিদাও বেড়ে যাচ্ছে। এবার আমি একটা নয় একগুচ্ছ গোলাপ চাই আপনার কাছে। না দিলে কাঁদবো অনেক। কথা বলবো না, কথাও শুনবো না। বলে দিলাম হুহহ। তানিয়া বলল, আপনি নাকি বিয়ে করেছেন। আপনার বিলাতি বধূ নাকি হয়েছে। খুব নাকি ভালোবাসেন। তাহলে আমার জায়গা কোথায়? আমি ঠিক আছি। শরীর একদম সুস্থ। হৃদয়টাই অসুস্থ হয়ে গেছে। পচেও যেন পচে যাচ্ছে না, আপনাকে ভুলতে চাইলেও পারছি না। কখনো পারবো না। ডায়েরিটা আলমারিতেই রেখে বিছানায় গা এলিয়ে দেয় তানভীর। চোখ বন্ধ করে লাবিবার মুখটা কল্পনা করে। তুমি বড় হয়েছ দুষ্টু পুতুল, কিন্তু তোমার ছেলেমানুষিগুলো রয়েই গেছে। তোমাকে আর কষ্ট পেতে দিব না পুতুল বউ। আই এম সরি এই ফানটা তোমার সাথে করার জন্য। আকাশ মেঘলা দেখে লাবিবা আর বসে থাকতে পারছে না। শারমিনকে জোরাজুরি করতে থাকে বের হবার জন্য। শারমিন চরম বিরক্ত। তার বড় বোনের বার্থডে ঘটা করে পালন হচ্ছে তার বোনের শ্বশুর বাড়িতে, অথচ সে যেতে পারছে না তার লুচু ক্যান্ডি বেয়াইটার জন্য। লাবিবা রেগে গিয়ে বলে, শোক পালন কর তুই। বলছি বাইরে চল আমার সাথে, তা যাবে না। ছুটির দিনটা সারাদিন রুমে বসে থাকার কোনো মানে হয় না। তুই যা তো। আমার ভালো লাগছে না। আমি ঘুমাবো একটু। ঘুমালেই মুড অন হয়ে যাবে আমার। লাবিবা রেগে রুমে এসে একটা সুতি মেরুন কালার গাউন আর হিয়াব বেঁধে নেয়। ওয়াটারপ্রুফ ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ে বাইরে। বৃষ্টির আগে ও পরে প্রকৃতি সবুজ হয়ে ওঠে। রিভারের পাশে এসে বসে আছে লাবিবা। ঠান্ডায় ঠান্ডা হাওয়া অনেক ভালো লাগছে। চোখ পড়ে পাশের রেস্টুরেন্টের দিকে। নতুন হয়েছে রেস্টুরেন্টটা, দুতলায়। উপর থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে আর ধোয়া উঠানো দুধচা, ব্যাপারটা জম্পেশ হবে ভেবে উঠে রেস্টুরেন্টে চলে আসে লাবিবা। পেছনে দিকের খোলা বারান্দার দিকে বসানো চেয়ার টেবিলে গিয়ে বসে। ওয়েটারকে ডাকতে যাবে, হঠাৎ চোখে পড়ে সামনের দু টেবিল আগে বসা তানভীর আর একটা ইংলিশ মেয়ের উপর। মেয়েটার আগা গোড়া সাদা। সাদা চুল, সাদা গায়ের রং, সাদা টপ, সাদা প্যান্ট, ঠোঁট ভরা লাল লিপস্টিক, কাঁধ পর্যন্ত চুলে ক্লিপ লাগানো, সব মিলিয়ে অমায়িক সুন্দর লাগছে। মেয়েটা তানভীরের সাথে হেসে হেসে কথা বলছে। কখনো খাইয়েও দিচ্ছে দুজন দুজনকে। চোখের কোণা দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে লাবিবার। আরও আসতে চাইলে চোখ মুছে ফেলে দুহাতে। ঝাপসা চোখে তাকিয়ে থাকে দুজনের দিকে। এটাই বুঝি সেই বিলাতি বধূ, কি সুন্দর, কত স্মার্ট। বিলেতের মেয়ে হবেই তো এমন সুন্দরী। কি সুন্দর মানিয়েছে দুজনকে।
আর এই মেয়েটার হাসি মুখটা একদম নজরকাড়া, দেখেই বোঝা যায় কতটা প্রাণোচ্ছল। এরকম মেয়েরা অনেক ভালো মনের হয়, আর আমি কিনা তার সংসারে ভাগ বসাতে চাইছি। ছি লাবু, তুই এত খারাপ না, এটা কখনোই সম্ভব না। আই এম গুড গার্ল, আমি বেড গার্ল হতেই পারি না। তানভীর আর মেয়েটা উঠে দাঁড়ায়, এক হাত পকেটে রেখে অপর হাতে ছোট্ট করে একটা হাঁক দেয়। বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে। গাড়িতে তানভীর উঠে বলে, বেবি, টার্ন ইন দ্যাট ডিরেকশন। মেয়েটা ঘুরে গিয়ে তানভীরের পাশের সিটে বসে পড়ে। গাড়ি স্টার্ট দিয়ে ফ্রন্ট মিররের দিকে তাকাতেই বেক সাইড দেখে একটা মেয়ে। দুষ্টু পুতুল বলেই জানালা দিয়ে পেছনে তাকাতেই আর দেখতে পায় না কাউকে। টিপটাপ বৃষ্টি শুরু হয়েছে। গাড়িতে না উঠে হেঁটেই যাচ্ছে লাবিবা। হোস্টেল এখান থেকে প্রায় 1.5 ঘন্টা হাঁটার পথ। পুরনো দিনের অভ্যাস তো রয়েই গেছে হাঁটাহাঁটি করার, তাই আর পা চালাতে সমস্যা হচ্ছে না। সমস্যা তো হচ্ছে বুকে। মনে হচ্ছে কেউ হাত দিয়ে কলিজা ছিঁড়ে নিচ্ছে। বৃষ্টির পানির সাথে দু চোখ বেয়ে জলের কণা পড়ছে অবিরত। আস্তে আস্তে একটু জোরেই বৃষ্টি নেমেছে। লাবিবা পুরো ভিজে গেছে। সুতি জামা হলেও শরীরের সাথে লেপ্টে গেছে। রাস্তাঘাটের দোকানপাট সব বন্ধ, তাই মানুষজন মাঝে মাঝে দু একজন চোখে পড়ছে। লাবিবার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সেদিকে লাবিবার কোনো ভ্রুক্ষেপ নেই। তার ভেতর বাহির জুড়ে শুধু একটা কথাই ফিরে আসছে, সে আর তানভীরের পানে ছুটবে না। অন্যের সংসারে আর নিজেকে লেলিয়ে দিবে না। ভার্সিটির এরিয়ায় ঢুকতেই বাবুর চোখে পড়ে। বৃষ্টির জন্য বাইক নিয়ে দাঁড়িয়ে আছে সবাই। পুরো ভার্সিটিতে বাবুর দল ছাড়া আর কোনো ছিটেফোঁটাও নেই। সবাই ক্যারাম খেলায় ব্যস্ত। বাবু কাউকে কিছু না বলে ফোনটা বের করে রেখে লাবিবার পিছু পিছু বেরিয়ে পড়ে। লাবিবা বিষাদ ভরা মন নিয়ে একমনে এগুতেই থাকে। বাবু পেছনে থেকে এসে কাঁধে হাত রাখলেই লাবিবা চিৎকার দিয়ে পিছিয়ে যায়। বাবুকে দেখে কলিজা শুকিয়ে যায় এই ভারী বর্ষণেঝো। বাবুও এগুতে এগুতে বলে, চিৎকার করো কেন সুন্দরী? প্রিন্সিপাল যখন ধরে তখন তো আরো মাখো মাখো হয়ে যাও। সব দেওয়া শেষ নাকি প্রিন্সিপালকে? ভেবেছিলাম ইনটেক জিনিস নিব, কিন্তু প্রিন্সিপালের চর খেয়ে মনে হলো ইনটেক জিনিস আর আমার ভাগ্যে নেই। এবার আমি অন্য জিনিসই নিব। অপমানিত হয়ে মনে হলো এতে বেশি হার্ড হবে প্রিন্সিপাল। আপনি একটা নোংরা মানুষ, তাই আপনার চিন্তাধারাও নোংরা। আজ তোকেও নোংরা করব। বাবু লাবিবাকে ধরতে গেলে লাবিবা চিৎকার দিয়ে বসে পড়ে। মামুন বাবুকে পেছনে থেকে ধরে ধাক্কা দিয়ে বলে, কি করছিসটা কি? পাগল হয়েই গেছিস? ও তো তোকে সহ্যই করতে পারে না, তবুও কেন ওর পিছু লেগে আছিস? ওকে আমার লাগবে। ওর জন্য আমি ঘুমোতে পারি না, কোনো মেয়ের মাঝে সুখ পাই না। ওকে আমার লাগবেই। আমি কখনোই তোর এই নোংরা কাজ ওর সাথে করতে দিব না। তোর কেন লাগে? তোরও কি ওর দিকে নজর পড়েছে নাকি? মুখ সামলে কথা বল বাবু। এলিজা আমার বোন, তোর কোনো বাপের মেয়ে ও? কাউকে বোন বলতে গেলে বাপ লাগে না বাবু। ওর দিকে আর নজর দিবি না তুই, তাহলে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে, মনে রাখিস। এলিজা তুমি যাও। বেগ নিয়ে উঠে দাঁড়িয়ে এক দৌড়ে হোস্টেলে চলে আসে। টু বি কন্টিনিউ।